হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। আজকে জিওগ্রাফির একটা ইন্টারেস্টিং পার্ট আলোচনা করব তোমাদের সামনে। খুব কম সময়ের একটা ভিডিও হবে, আর প্রতিটা জিনিস কিন্তু ভালোভাবে বুঝবা, কারণ একটা সামান্য কিছু ছুটে গেলে কিন্তু টপিকটা বুঝতে পারবে না। আর আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো জেট বায়ু। এই জেট বায়ু সম্পর্কে কিন্তু সবারই জানা আছে কাছাকাছি যে জেট বায়ুটা অ্যাকচুয়াল কী। তবে হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমরা এবার জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। দেখো, এই যে জেট বায়ু, নামকরণেরও কিন্তু একটা তাৎপর্য আছে জেট বায়ু, যে কেন এটা নামকরণ হলো জেট বায়ু এটাও জানবো আমরা। অ্যাকচুয়াল গতিবেগ কত, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে কিন্তু জেনে নেব। অতএব তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো। দেখো, এই জেট বায়ু হলো এমন একটা বায়ু যেটা আমাদের যে বায়ুমণ্ডলের স্তরগুলো আছে না, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তো এই যে ট্রোপোপজ যেটা স্তর, এক কথা ট্রোপোস্ফিয়ারের নিচে যে ট্রোপোপজ স্তর, এই স্তরে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে, মনে রাখো ভালো করে, কোন দিক থেকে কোন দিকে বললাম, পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতিবেগ সম্পন্ন এই বায়ুটি কিন্তু প্রবাহিত হয় সংকীর্ণ পথে, একদম সংকীর্ণ পথে পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু প্রবাহিত হয়ে যায়। এই বায়ুটার নাম হলো জেট বায়ু। তাহলে কি বললাম, এই যে জেট বায়ু যেটা, সেটা ট্রোপোপজ স্তরে পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতিবেগে কিন্তু প্রবাহিত হয়ে যায়। এটা হলো এর বৈশিষ্ট্য। এবার জেনে নিই, এই যে বায়ুটা, জেট বায়ু যেটা সম্বন্ধে আমরা পড়ছি, এর গতিবেগ প্রায় ঘন্টায় 100 থেকে 500 কিলোমিটার। প্রায় ঘন্টায় কত থাকে? 100 থেকে 500 কিলোমিটারের মধ্যে কিন্তু গতিবেগ থাকে জেট বায়ুর। মনে রাখবে এটা ভালো করে, হ্যাঁ। তাহলে গতিবেগ কত থাকে জেট বায়ুর? 100 থেকে 500। এই জেট বায়ু সম্পর্কে এবার আমরা জেনে নেব যে জেট বায়ুর নামকরণ কেন এটা হলো। জেট বায়ু তো আমরা জানলাম যে জেট বায়ু, এটা নামকরণ কেন হলো, এটা জেট নামকরণ কেন হলো, এবার শোনো ভালো করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র বোমারু নামক একটা যে যুদ্ধ বিমান ছিল, বোমারু নামক একটা যুদ্ধ জেট বিমান ছিল, এই জেট বিমানে যুদ্ধ করার সময় কিন্তু এই বায়ুর অস্তিত্ব কিন্তু তারা লক্ষ্য করে। এই জন্য সেই বিমানের নাম অনুযায়ী বা সেই জেট বিমানের নাম অনুযায়ী কিন্তু এটার নাম রাখা হয়েছে জেট বায়ু। বুঝতে পারছো? তাহলে জেট বায়ু কেন নামকরণ করা হয়েছে? কারণ এই বায়ুর অস্তিত্ব সর্বপ্রথম বোমারু নামক একটা বিমানে কিন্তু লক্ষ্য করা যায়, যেটা একটা জেট বিমান ছিল। বুঝতে পারলা? এই জন্য এই বায়ুর নাম রাখা হয়েছে কিন্তু জেট বায়ু। অতএব তিনটে জিনিস জানলাম আমরা। যদি কোশ্চেন থাকে যে জেট বায়ু যেটা, তার নামকরণ করা হয়েছে কি অনুযায়ী, তাহলে বলবা বোমারু নামক একটা যে যুদ্ধ জাহাজ ছিল, বোমারু নামক যে যুদ্ধ জাহাজ, এই যুদ্ধ জাহাজ বা জেট বিমান, এই জেট বিমানের নাম অনুযায়ী কিন্তু তোমার জেট বায়ু নামকরণ করা হয়েছে। বুঝতে পারলা? এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বায়ুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় সাধারণত? প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939। সেই সময়কাল নাগাদ কিন্তু এই জেট বায়ুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারলা? তাহলে এই হলো কিন্তু জেট বায়ু। নামকরণের কারণগুলোও জানলাম, আর জেট বায়ু যে কী সেটাও জানলাম। এবার আমরা জেনে নেব যে জেট বায়ুর বৈশিষ্ট্যগুলো কী কী। জেট বায়ুর বৈশিষ্ট্যগুলো কী কী? বৈশিষ্ট্য মেইনলি ধরে নিতে পারো, এই বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। দ্বিতীয় বৈশিষ্ট্য ধরে নিতে পারো কি বলতো, যে এই বায়ুর গতিবেগ যথেষ্ট তীক্ষ্ণ প্রকৃতির হয়, মানে প্রায় 100 থেকে 500 কিলোমিটার পার ঘন্টা। মানে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা গতিবেগ হবে? গতিবেগ কিন্তু যথেষ্ট বেশি হয়। আর এই বায়ুটা আরেকটা ব্যাপার হলো এটা, যে এই বায়ুর যে দৈর্ঘ্য সেটা কিন্তু কয়েক হাজার কিলোমিটার থাকে, প্রস্থটা কয়েকশো মিটার, আর যেটা বেধ সেটা প্রায় তোমার কয়েক কিলোমিটার, আর ওটা কয়েক হাজার মিটার হয়। বুঝতে পার না, কয়েক হাজার কিলোমিটার হয়। এটা মনে রাখবে এটা ভালো করে, হ্যাঁ। যে এই বায়ুর যে গতিবেগ এটা অনেক বেশি হয়, দৈর্ঘ্য কিন্তু কয়েক হাজার কিলোমিটার হয়, প্রস্থ কয়েক 2-1 কিলোমিটার, 5-6 কিলোমিটার এরকম হয়ে থাকে, আর যে বেদ যেটা সেটা কিন্তু কম। তো এই হচ্ছে জেট বায়ুর বৈশিষ্ট্য মেইনলি। আর কি, এই জেট বায়ুর কিন্তু আরও কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মেইনলি দেখা যায় যে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু গতিবেগের পরিবর্তন ঘটে। এমন না যে এই বায়ু প্রতি সময় যে সময় প্রবাহিত হয় সবসময় গতিবেগ একই থাকে, এরকম কিন্তু না। শীতকালে একরকম গতিবেগ, গ্রীষ্মকালে একরকম গতিবেগ, সব
বিভিন্ন ঋতুতে কিন্তু বিভিন্ন গতিবেগ কিন্তু লক্ষ্য করা যায়, এটা মাথায় রাখো ভালো করে, বুঝতে পারলা? তাহলে এই বায়ুর গতিবেগ কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের হয়, এরকম না যে কোনো ঋতুতে খুব কম, কোনো ঋতুতে যত ডিগ্রি না সরি কোনো ঋতুতে যত কিমি পার ঘন্টা গতিবেগ, অপর ঋতুতে অত কিমি পার ঘন্টা গতিবেগ, এরকম কিন্তু না। তো ঋতু ভেদে কিন্তু গতিবেগ কিন্তু আলাদা হয়, মনে রাখবো এটা, বুঝতে পারলা? তাহলে এই গেল কিন্তু জেট বায়ু। এবার জেট বায়ুর প্রকারভেদ জেনে নাও। এই যে জেট বায়ুকে কিন্তু সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। ক ভাগে? 3 ভাগে কিন্তু মেইনলি ভাগ করে থাকি। একটা জেনে রাখো, মেরু সীমান্তীয় জেট বায়ু, যেটা মেরু অঞ্চলে প্রবাহিত হয়, উপক্রান্তীয় জেট বায়ু, যেটা উপক্রান্তীয় অঞ্চলে প্রবাহিত হয়, আর ক্রান্তীয় পূর্বালি, যেটা ক্রান্তীয় অঞ্চলের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়, সেটা হলো আরেকটা। তাহলে কটা জানলাম? একটা মেরু সীমান্ত জেট বায়ু, উপক্রান্তীয় জেট বায়ু, আর ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। এই 3টে কিন্তু প্রকার। যদি কোশ্চেন থাকে যে জেট বায়ু কত রকমের হয়, 3 প্রকারের কিন্তু হয়ে থাকে সাধারণত। একটা মেরু সীমান্তীয় জেট বায়ু, একটা হলো উপক্রান্তীয় জেট বায়ু, আর ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এই হলো কিন্তু প্রকারভেদ। এবার এই প্রকারভেদ জানার পর আমরা জেনে নেব যে এই যে বায়ু 3টে যে আমরা পড়লাম, 3টে প্রকারভেদ পড়লাম, সেটা কোন কোন অঞ্চলে অবস্থান করে। মনে রাখবা বায়ু কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। এই যে মেরু অঞ্চলে যে সীমান্ত জেট বায়ু, সেটা কিন্তু মেরু অঞ্চলের ঊর্ধ্বে থাকে। কোন অঞ্চলের? মেরু অঞ্চল। দেখো, মেরু নাম যেহেতু তোমাদের মনে রাখার বিষয় আছে, যে মেরু সীমান্তীয় জেট বায়ু, তার মানে মেরু অঞ্চলের বায়ু এটা, তাই না? বা মেরু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে, ওই জন্য বলা হয়েছে মেরু অঞ্চলের ঊর্ধ্বে কিন্তু, বুঝতে পারছো? এক কথা, নাম অনুযায়ী অঞ্চলের নামও কিন্তু মনে থাকবে। তারপর দেখো, উপক্রান্তীয় জেট বায়ু মানে কি? উপক্রান্তীয় অঞ্চলের ঊর্ধ্বে প্রবাহিত হয়েছে, তাই না? আর পরেরটা দেখো, ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু মানে ক্রান্তীয় মণ্ডলের ঊর্ধ্বে। মানে এখানে অ্যান্সার কিন্তু দেওয়াই আছে, অবস্থানটা মেইনলি, কারণ অবস্থান অনুযায়ী কিন্তু নামকরণ করা হয়েছে 3টের। একটা মেরু সীমান্তীয় জেট বায়ু, যেটা মেরু অঞ্চলে প্রবাহিত হয়, উপক্রান্তীয় অঞ্চলে প্রবাহিত হয়, আর যেটা ক্রান্তীয় পূর্বালি, সেটা ক্রান্তীয় মণ্ডলের মধ্যে প্রবাহিত হয়। বাস, এই হলো কিন্তু 3টে জেট বায়ু। খুব ইন্টারেস্টিং, তাই না? খুব সোজা একটা বিষয়, মনে রাখবো ভালো করে। ব্যাপারটা সব থেকে মনে রাখার বিষয় হলো এটা গতিবেগ কিন্তু 100 থেকে 500 কিলোমিটার থাকে। আর আরেকটা বিষয় হলো এটা ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু গতিবেগের পরিবর্তন হয়ে থাকে। এটা ঋতু পরিবর্তন যখন যেরকম ঋতু হয়, সেরকম কিন্তু গতিবেগও পরিবর্তন হয়। বোঝা গেল? তাহলে এই গেল কিন্তু জেট বায়ুর বৈশিষ্ট্যও পড়লাম, প্রকারভেদও পড়লাম, আর নামকরণ কেন এটা হয়েছে এই সম্বন্ধেও কিন্তু পড়লাম। বুঝতে পারলাম? এবার আমরা জানবো একটা কমন বায়ু, জাস্ট একটু ধারণা দেবো তোমাদের। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হলো মৌসুমি বায়ু। আমরা সাধারণত মৌসুমি বায়ুকে খামখেয়ালি বায়ু বলে থাকি। খামখেয়ালি বায়ু কেন বলা হয় বলো তো? যে সময় আসার কথা সে সময় কিন্তু আসবে না, আর লেটে এসে বন্যা করে চলে যাবে। এরকম কিন্তু এই বায়ুর অনেকটা বৈশিষ্ট্য হয়ে গেছে। মানে মেইনলি আমরা জানি যে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। কেন বলো তো? কারণ দক্ষিণাঞ্চল বঙ্গোপসাগর থেকে শুরু করে বিভিন্ন মহাসাগরের জলরাশি তুলে নিয়ে গিয়ে যখন ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই সময় কিন্তু পাহাড়ের ধাক্কায় হোক, বুঝতে পারলা, বা ভারী হয়ে হোক, কিন্তু বৃষ্টিপাত রূপে নেমে আসে। তার প্রভাবে কিন্তু তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। তো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে এই মৌসুমি বায়ু কয় প্রকার, না হলে তো বুঝতে পারবো না মেইনলি। তো দেখো, মেইনলি ধরে নিতে পারো মৌসুমি বায়ু কিন্তু 2 প্রকার, একটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আর একটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ুকে সাধারণ ভাষায় আমরা বলে থাকি বৃষ্টিপাতযুক্ত মৌসুমি বায়ু। কি? বৃষ্টিপাতযুক্ত মৌসুমি বায়ু, এটার নাম আমি নিজে দিলাম। কেন বলতো? কারণ এই যে মৌসুমি বায়ু, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এর প্রভাবে কিন্তু মেইনলি ভারতের বিভিন্ন অঞ্চলে পাহাড়ের সাথে ধাক্কা লেগে হোক, বা জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বৃদ্ধি পেয়ে হোক, যেভাবে হোক কিন্তু বৃষ্টিপাত ঘটায়। বুঝতে পারলাম? এই জন্য এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একটা বৃষ্টিপাতযুক্ত বায়ু। মানে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু আমাদের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হোক বা কম পরিমাণে হোক, যেই পরিমাণে হয়, কিন্তু এই বায়ুর প্রভাবে হয়। বুঝতে পারলাম? আর এইটা হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু। উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোনটা বলো তো? এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যেটা দক্ষিণ পশ্চিম দিয়ে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর অঞ্চলে প্রবেশ করলো বা উত্তর পূর্ব অঞ্চলে প্রবেশ করলো, সেটা যখন সেই অঞ্চলে প্রবেশ করে উত্তর পূর্ব অঞ্চলে, তখন কিন্তু এই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না। কেন বলো তো? কারণ দেখো, ধরে নাও এইখান দিয়ে কিন্তু বায়ুটা প্রবাহিত হয়ে যাচ্ছে, মিডিলে ভারত আছে, ভারতের ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে যাচ্ছে। এবার যখন এই বায়ুটা যেহেতু জলরাশি থেকে আসছে বায়ুটা, তাই না? তো
সাপোজভাবে বায়ুটা ভারী হয় কিন্তু চারদিকে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু এই বায়ুটা যখন জলীয় শূন্য অবস্থা হয়, জলীয় বাষ্প শূন্য অবস্থা হয়, মানে কোনো জলীয় বাষ্প যখন থাকে না, সেই সময় কিন্তু এই বায়ুটা উত্তর দিকে প্রবাহিত হয়, উত্তরের পার্বত্য অঞ্চলে। উত্তরের পার্বত্য অঞ্চলে আমরা জানি যে এমনই অঞ্চল যেখানে জলীয় বাষ্প খুবই কম থাকে, প্লাস শুষ্ক আবহাওয়া বিরাজ করে সবসময়। সেই ক্ষেত্রে এই বায়ুতে যেটুকু জলীয় বাষ্প ছিল সেটুকু কিন্তু এই শুষ্ক অঞ্চলে প্রবেশ করায় কিন্তু সেটাকে অ্যাবজর্ব করে নেয়, ওই আবহাওয়াটা বা ওই যে পার্বত্য অঞ্চল সেটাকে কিন্তু অ্যাবজর্ব বা শোষণ করে নেয়। ফলে সেই বায়ুটা যখন আবার শুষ্ক হয়ে আবার ফিরে আসে উত্তর পূর্ব দিয়ে বা উত্তর পূর্ব দিক থেকে, তখন সেটাকে আমরা বলে থাকি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তাহলে দুই প্রকার মৌসুমী বায়ু, একটা হলো দক্ষিণ পশ্চিম আর একটা উত্তর পূর্ব। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা, তার প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটা, তার প্রভাবে কিন্তু আমরা শীতকাল অনুভব করে থাকি। কেন বলো তো শীতকাল? কারণ সেই সময় যেহেতু এই বায়ুটা জলীয়পূর্ণ ছিল ঠিকই, বাট ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটিয়েছে। বৃষ্টিপাত ঘটার ফলে কি ওটা হালকা হয়ে গেছে, হালকা হয়েছে, তো জলীয়বাষ্পের পরিমাণও নেই সেখানে। এবার এই অবস্থায় পার্বত্য অঞ্চলে প্রবেশ করেছে। এবার পার্বত্য অঞ্চলের হলো শুষ্ক আবহাওয়া, সেখানে গিয়ে যা জলীয়বাষ্প ছিল আরও টেনে নিয়েছে, দিয়ে একদম বায়ুটাকে পুরো ঠান্ডা শীতল এবং শুষ্ক করে কিন্তু আবার পুনরায় সেটাকে ব্যাক করিয়ে দিয়েছে ভারতের দিকে। তো দেখো, যে বায়ুটা বঙ্গোপসাগর দিয়ে চলে গেল ভারতের উপর দিয়ে, ওই বায়ুটার নাম হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবার ওই বায়ুটাই যখন পার্বত্য অঞ্চল থেকে আবার ফিরে আসছে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। কারণটা হলো এটা উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে আসছে, আর আরেকটা কারণ হলো এটা পার্বত্য অঞ্চলে প্রবেশ করায় সে বায়ুটা ঠান্ডা আবহাওয়া ধারণ করে নিয়েছে, প্লাস বায়ুতে কোনো জলীয়বাষ্প নেই। এই জন্যই কিন্তু আমাদের শীতকাল অনুভব করে থাকি, বুঝতে পারলাম। তবে এই বায়ুর একটা খামখেয়ালি কেন বলা হয়, কারণ এই বায়ুটা যে সময় আসার কথা সে সময় কিন্তু আসে না, লেটে আসে। এবং লেটে এসে যে সময় তাহলে জলের দরকার নেই, অনেকেই কৃষক হয়তো ধান চাষ করেছে, গম চাষ করেছে, কিন্তু যে সময় কোনো জলের কোনো প্রয়োজন নেই, সেই সময় একদম আচমকা বৃষ্টিপাত হয়ে পুরো বন্যা করে দিল, ক্ষয়ক্ষতি স্বাভাবিকভাবে বিশাল কিছু ক্ষয়ক্ষতি হয়, বুঝতে পারলাম। তো এই জন্য এই বায়ুটাকে বলা হয় যে খামখেয়ালি বায়ু, মানে যে সময় আসার কথা সে সময় আসছে না। বৃষ্টিপাত দেখা হলো এই মাসে দরকার, আসছে 2-3 মাস পর। আবার শীতকাল যে সময় আসার কথা তার পরে আসছে। কেন বলো তো? কারণ গ্রীষ্মকালের আগমন যদি লেটে হয়, শীতকালের আগমনও কিন্তু লেটে হবে, এটা মাথায় রাখো, বুঝতে পারলা। আর এটার জন্য দায়ী কিন্তু এই যে মৌসুমী বায়ু, বুঝতে পারলা। এই হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই, খুব শর্ট একটা ক্লাস, তোমরা ভালোভাবে পড়বা বিষয়গুলো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। জেট বায়ু আর মৌসুমী বায়ু, হ্যাঁ, জেট বায়ু তো পরিচয় দিয়ে দিলাম, মেইনলি বোমারু নামক জাহাজ থেকে কিন্তু এর নামকরণটা করা হয়েছে জেটের। আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই জেট বায়ুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু কোশ্চেন থাকে মোটামুটি, হ্যাঁ। তবে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট বেশি, যে ঋতু পরিবর্তনের সাথে সাথে গতিবেগের পরিবর্তন ঘটে কোন বায়ুর? জেট বায়ুর, মনে রাখো এটা, বুঝতে পারলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর ভালো করে ফোকাস করো পড়াশোনার উপর। খুব কম সময় আছে মাধ্যমিক পরীক্ষা আসতে। প্রত্যেক ক্লাসে আমি এই কথাটাই বলে থাকি যে খুব কম সময়, সত্যি খুব কম। এটা জুলাই মাস, আর কয়েকটা মাস টাইম আছে। খুব লেবার করো বাড়িতে, ভালোভাবে পড়াশোনা করো, চালিয়ে যাও, হ্যাঁ। একদম কনসিস্টেন্সিটা বজায় রাখো ভালোভাবে, যা হয়ে যাক হার মানতে হবে না। দেখবা জীবনে এমন একটা সাফল্যে পৌঁছে যাবা, তখন আর কিছুই দরকার হবে না, বুঝতে পারলাম। তো ভালো থাকো সবাই।